যে আমাদের দেশের শিল্পক্ষেত্রে প্রধান সমস্যাগুলো কি। সেই প্রধান সমস্যার ১ নম্বরে কিন্তু লেবার ইস্যু নয়, ৭ নম্বরে লেবার ইস্যু। আমি একটা প্রশ্ন আমাদের দেশের পুঁজিপতিদের জিজ্ঞেস করতে চাই, তাদের R&D তে এক্সপেন্ডিচার কত? আমাদের দেশে ৩ দশক ৩.৫ দশকের উদারীকরণের পরেও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে শিল্পক্ষেত্রে বিনিয়োগের বেশিরভাগ অংশ এখনো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র থেকে আসে। এই নির্বাচনের বেশিরভাগ নির্বাচক মণ্ডলী হচ্ছে গরিব নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ। অথচ আমি যে নীতি প্রণয়ন করছি আমার এবং গ্লোবাল ফাইন্যান্স ক্যাপিটালের স্বার্থ রক্ষা করে, সেটা আমি ইন্টারনালাইজ করছি আমার পলিসিতে। শাসক শ্রেণী এবং এই যারা ধনীদের পার্টি, তাদের যেটা ভাবতে হবে, হয় আমি সেটাকে মতামত দেওয়ার সুযোগই ধীরে ধীরে সংকুচিত করব, আরেকটা রাস্তা হচ্ছে নিজেদের মধ্যেই সে একটা সংঘাতের মধ্যে যাতে লিপ্ত হয়ে যায়, তাকে এটা ভাবতে শেখানো হবে যে তোমার চাকরি নেই তাতে কি আছে, তোমার কাজ নেই তাতে কি আছে, কিন্তু আমি তো ৩৭০ ধারা বাতিল করেছি, আমি তো মন্দির নির্মাণ করে ওতেই তুমি খুশি। বহু দেশে বহু শাসক শ্রেণী একইভাবে চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেইটা কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। নমস্কার, মার্ক্সবাদী পথের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাই। আজকে আমরা একটা আলাপচারিতায় রয়েছি। এই আলাপচারিতার মূল অংশটি ভারতবর্ষ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা, কি ধরনের সংকট এবং সংকটের চরিত্র নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সাত্যকী রায়। সাত্যকীদা, মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। এই আলোচনাটা শুরু করার ক্ষেত্রে আমরা এরকম চেষ্টা করব যে প্রথমে ভারতবর্ষের এখনকার যে অর্থনীতি, তার ক্ষেত্রে সবসময় আমরা সংকট বা এই কথাগুলো যখন বলছি, তার বিপ্রতীপে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে বিকশিত ভারত বা বিশ্বগুরু বা তার একটা দুর্দান্ত ন্যারেটিভ এগিয়ে চলেছে, এই ন্যারেটিভটা দাঁড়িয়ে রয়েছে ৬ থেকে ৭% বৃদ্ধি হচ্ছে, কখনো কখনো সেটাকে বলা হচ্ছে প্রায় ১১-১২%। এই জাতীয় বৃদ্ধির এই পরিমাণ বা এটা সত্ত্বে স্বাভাবিকভাবেই ভারতের অন্তত দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে ভারতের একটা, যাকে আমরা বলে থাকি সফট পাওয়ার, সেটার একটা সুযোগ রয়েছে। এগুলো সত্ত্বেও সংকটের কথা কেন উঠে আসছে? এই বৃদ্ধিটার ক্ষেত্রে কি আমাদের বোঝার ক্ষেত্রে কিছু ভুল বা ভ্রান্তি থেকে যাচ্ছে? আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাই মার্ক্সবাদী পথকে এই আলোচনাটা করার জন্যে এবং আপনি সময় দেওয়ার জন্যে। প্রথম কথা আমি যেটা বলবো যে অর্থনৈতিক বৃদ্ধি, এটা তো ঠিকই যে ভারতবর্ষ এখন যদি গ্রোথ রেট দেখা যায় তাহলে সারা পৃথিবীতে সর্বোচ্চ। এখন প্রশ্ন হচ্ছে যে এর মানে এইটা নয়, কারণ সেই প্রশ্নটা আমি পরে আসছি, যে উন্নত দেশগুলিতে যেহেতু তাদের অর্থনৈতিক বৃদ্ধি একটা স্যাচুরেশনে চলে গেছে, সেই কারণে বিশেষত পুঁজিবাদী দেশগুলোতে সেখানে 2% 3% গ্রোথ রেট, কিন্তু তাদের পার ক্যাপিটা ইনকাম যদি দেখা যায় তাহলে আমাদের প্রায়, ধরুন আমাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে প্রায় $250, আর আমেরিকার যদি দেখা যায় সেটা প্রায় 40,000-এর উপরে। ফলে এইরকম 40 গুণ, প্রায় 80,000-এর উপরে যদি দেখা যায় যে এই পার ক্যাপিটা ইনকাম যেহেতু, ফলে খালি বৃদ্ধি দিয়েই অর্থনৈতিক অবস্থাটা বোঝা যায় না। অবশ্যই এটা ঠিক যে আমরা এখন ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, কিন্তু কথাটা হচ্ছে যে ধরুন এই বিকশিত ভারতের যে কথাটা বলা হচ্ছে, আমি আগে বলছিলাম যে আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি 2,540 এরকম হয়, আপনি ভালো করে জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্ডিকেটরে তাহলে যে ব্র্যাকেটে উন্নত দেশ বলা হয় তাতে $13,846 পার ক্যাপিটা ইনকাম হতে হয়, এবং সেইটা অর্জন করতে গেলে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকামের গ্রোথ আগামী 22 বছর ধরে যদি 8% করে গ্রোথ হয় তাহলে সেটা সম্ভব। কেন এই ন্যারেটিভটা আসলে খুব একটা বাস্তবের সাথে সম্পর্কিত নয়, তার কারণ হচ্ছে গত 50 বছরে যদি আমাদের পার ক্যাপিটা ইনকামের অ্যাভারেজ গ্রোথ রেট দেখা যায়,
তাহলে দেখা যাবে যে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেট দুটো পর্যায়ে হয়েছে, ওই 2003 থেকে হুম। 7 এবং 11 থেকে 11 থেকে 18 এইরকম একটা সময়, যখন 6% এরকম একটা পার ক্যাপিটা ইনকামের গ্রোথ ছিল। আরেকটা বছর যেটা গত 50 বছরে 8%-এর উপরে পার ক্যাপিটা ইনকামের গ্রোথ ছিল, সেটা হচ্ছে ঠিক প্যান্ডেমিকের পরের কোভিডের বছর। পরের তার বছর কারণ হচ্ছে বেস লেভেল, মানে অনেকটা বেস কমছে। এফেক্ট। তা প্যান্ডেমিকের বছরে আমাদের দেশে পার ক্যাপিটা ইনকামের গ্রোথ রেট নেগেটিভ ছিল, ফলে তারপরে ওরকম 8% এইটা হয়। ফলে 50 বছরে একটা বছর আমাদের দেশে পার ক্যাপিটা ইনকামের গ্রোথ রেট 8% ছিল। আর যদি বিকশিত ভারত হতে হয় বা ওই বিকশিত ভারতের জায়গায় যেতে হয়, তাহলে আমাদের 8% গ্রোথ রেট আগামী 22 বছর ধরে প্রতি বছর দরকার। ফলে সেইটা খুব একটা বাস্তব না। এবং শুধুমাত্র আমরা এখন লো মিডল ইনকাম কান্ট্রি, যদি আমরা মাঝারি মিডল মিডল ইনকাম ইনকাম। কান্ট্রিতে বা আপার মিডল ইনকাম কান্ট্রিতে পৌঁছাতে চাই, তাহলেও আমাদের প্রায় ধরুন 6% করে গ্রোথ রেট আগামী 10 বছর ধরে লাগবে, তাহলে আমরা ওরম একটা জায়গায় যেতে পারবো। এবং এই উন্নত দেশে যে মাপকাঠিতে মাথাপিছু আয়ের মাপকাঠিতে মাপা হয়, চীন হয়তো 1 বছর 2 বছরের মধ্যেই সেটা অর্জন করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে 1970 সালে আমাদের মাথাপিছু আয় চীনের চেয়ে বেশি ছিল। ঠিক। প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা এই যে, এবং এটা শুধুমাত্র এই 14 বছরের ব্যাপার নয় বা 12 বছরের কথা আমি বলছি না। একটা কথা ঠিক, যদি আমি মাথাপিছু আয়ও ছেড়ে দিই, যেটা আপনি বলছিলেন যে হাই গ্রোথ, যদি 2014 পর্যন্ত দেখা যায় যে ডিকেডটা, সেই ডিকেডে আমাদের অ্যাভারেজ গ্রোথ রেট 7.88 এরকম ছিল, যেটা কিন্তু এখন কমে 6.5-এ চলে এসেছে। ফলে গ্রোথ রেটেও আমরা খুব একটা মানে আগের চেয়ে এগোতে পেরেছি এই সময়কালে, সেরকমটা নয়। অবশ্যই যে এইটা দিয়েই শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি বা পেছনে যাওয়া এটা মাপা যায় না, এর সাথে ইনইকুয়ালিটি ইত্যাদি প্রশ্ন রয়েছে। কিন্তু এটা অবশ্যই স্বীকার করতে হবে যে এই মুহূর্তে ভারতবর্ষের গ্রোথ রেট সবচাইতে বেশি। মুশকিলটা হচ্ছে যে এই গ্রোথ রেটটা সাস্টেনেবল হবে কিনা, আর 2 নম্বর কথা হচ্ছে এই গ্রোথ রেটটা আসলে সাধারণ মানুষের কাছে কি ইমপ্লিকেশন, তার ইম্প্যাক্ট কি, সেইটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক। এবং এই সূত্রটা থেকেই আপনি যেটা বললেন সত্যজিৎ, যে এই মাথাপিছু আয় এত কম, মানে সেই তুলনায় দেখতে গেলে আপনি যেটা বলছিলেন যে প্রায় 40 গুণ ইউএস এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এবং চীনের ক্ষেত্রেও সেটা স্বাভাবিকভাবে, ভারত চীনের যদি এখন আমরা একটা কম্প্যারিজন করতে চাই, তাহলে দেখবো যে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের সর্বোচ্চ 1% কাছে সারা দেশের প্রায় 40%, যেটাকে সম্পদ বলা হচ্ছে, ওয়েলথ, মানে একই সঙ্গে মাথাপিছু আয়ের যে বৃদ্ধির হার হওয়া উচিত বিকশিত ভারতের জন্য, সেটা হচ্ছে না। এবং উল্টো দিকে দাঁড়িয়ে এইরকম একটা বৈপরীত্য যে সাধারণ মানুষের কাছে মাথাপিছু আয়ের পরিমাণ অতটাও নেই, কিন্তু 1%-এর কাছে প্রায় দেশের সম্পদের 40% রয়েছে। এই চরিত্রটাকে আপনি কিভাবে দেখছেন? মানে ভারতীয় ধনতান্ত্রিক ক্ষেত্রটাকে যদি ধরি, এই চরিত্রটা কিভাবে আসছে একই সঙ্গে? না, দুটো জিনিস আপনি এটা জানবেন যে, এক হচ্ছে যে আমাদের দেশের যদি দেখা যায় যে আয়ের কত অংশ প্রফিট ইনকাম আর কত অংশ ওয়েজ ইনকাম, তাহলে দেখা যাবে যে জাতীয় আয় মজুরির অংশ, এবং যদি আপনি সংগঠিত ক্ষেত্রেও দেখেন মজুরি এবং স্যালারি মিলিয়ে, তাহলে একটা শার্প ডিক্লাইন গত 3-4 দশক ধরে দেখা যাবে, এবং শার্পলি প্রফিটের শেয়ার বা মুনাফার শেয়ার এই জিডিপিতে বেড়েছে, যেটা রিফ্লেক্টেড হচ্ছে ইনইকুয়ালিটিতে, এবং যেটা অর্থনীতিতে অবশ্যই তার ডিমান্ডের উপরেও তার ইম্প্যাক্ট রয়েছে। কিন্তু সেই প্রশ্নটা আমি পরে আসব। কিন্তু আরেকটা কথা যেটা এর সাথে যুক্ত, সেটা হচ্ছে যে এই গ্লোবালাইজেশনের সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে মানে প্রফিট ইনকামের এইরকম একটা বৃদ্ধি, সেটার কারণ হচ্ছে যে আয়টা অনেক বেশি অ্যাসেট ইনফ্লেশনের উপরে নির্ভরশীল, ফাইন্যান্সিয়ালাইজেশন হয়েছে। এবং এই ফাইন্যান্সিয়ালাইজেশনে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অবশ্যই মজুরির কম্প্রেশন হবে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রেও হয়েছে, এবং সেইটার সাথে সাথে যেটা লক্ষণীয় যে আমরা ডিমান্ড
কন্ট্রাকশন যেমন বলছি যে মজুরি কমে যাওয়ার ফলে, মানে তার অংশীদারত্ব জাতীয় আয় কমে যাওয়ার ফলে বাজারে চাহিদা সেই তুলনায় বাড়ছে না, যেটা আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু আরো বড় বিষয় হচ্ছে যে এই যে ইনইকুয়ালিটিটা আপনি বললেন, সেইটার কারণে যেটা হয় যে হয়তো সাধারণ ম্যানুফ্যাকচার্ড গুডসের এই চাহিদাটা যে হারে বৃদ্ধি পাওয়ার কথা এই পার ক্যাপিটা ইনকামের সাথে, সেটা হয়তো হচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় লোকেদের কাছে বা ধনীদের হাতে বেশি সম্পদ আসার কারণে ফলে ডিমান্ড ফর নিউ অ্যাসেটস, অন্য ধরনের সম্পদ এবং সম্পত্তি যেটার থেকে আজকের দিনে আয় হচ্ছে, সেইটার চাহিদা কিন্তু বাজারে বাড়ছে। এবং যেটা রিফ্লেক্টেড হচ্ছে যে আমাদের দেশের জিডিপির গ্রোথ যদি দেখা যায়, তাহলে ফাইন্যান্স এবং বিজনেস সার্ভিসের যে শেয়ার বেড়েছে অস্বাভাবিক পরিমাণে, এবং তাদের গ্রোথ রেটও যথেষ্ট হাই এই সময়কালে, যেটার মধ্যে দিয়ে এটা রিফ্লেক্টেড হচ্ছে। আমি দুটো কথা এই প্রসঙ্গে বলে এই প্রশ্নটার এটা আমি শেষ করব। একটা হচ্ছে যে একটা আমি বললাম যে যে এই প্রফিটের শেয়ার বা মুনাফার শেয়ার জিডিপিতে বৃদ্ধি পাওয়া, ধনীদের অংশ বৃদ্ধি পাওয়া, এইটা যেমন হচ্ছে, তার সাথে সাথে এই যে ইনইকুয়ালিটি বাড়ার ফলে যদি এই ধরনের জিনিসের চাহিদা বাড়তে থাকে, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে এই অ্যাসেটের ডিমান্ড, সেই ডিমান্ডের সঙ্গে নতুন অ্যাসেট তৈরি করতে হবে। সেইটা করার জন্যই তখনই এই ধরনের মানে জল, জঙ্গল, জমি, পেনশন, যা যা কালেকটিভ বা মানে সমবেত প্রপার্টির মধ্যে ছিল বিভিন্নভাবে, পাবলিক সেক্টর হতে পারে বা অন্য ধরনের হতে পারে, সেইগুলোকে প্রাইভেট ওনারশিপে নিয়ে আসার প্রবণতা বাড়বে, কারণ ওইটাই নতুন অ্যাসেট তৈরি করার একটা জায়গা তৈরি করছে। এবং সেইটা এই ইনইকুয়ালিটি একদিকে একটা প্রফিটের এইরকম বৃদ্ধি ঘটাচ্ছে, অন্যদিকে যেটা সমস্ত পুঁজিবাদী রাষ্ট্র করে থাকে এবং আমাদের দেশেও সেটা হচ্ছে, যেটা ভাবা হয় যে এই মজুরির অংশটা কমলে চাহিদার যে সংকটটা তৈরি হতে পারে সেটা ম্যানেজ করার চেষ্টা করা হয় ক্রেডিট ইনডিউসড কনজাম্পশন, যেটাও কিন্তু আজকের ভারতের বাস্তবতা। আপনি যদি কনজাম্পশন এক্সপেন্ডিচারের চেহারা দেখেন আমাদের দেশে, তাহলে এইটা বিস্ময়কর যে এইরকম একটা পার ক্যাপিটা ইনকামে ভারতবর্ষের অ্যাভারেজ কনজাম্পশন বাস্কেটের কিন্তু 50% সার্ভিসে ব্যয় হচ্ছে। এটা কিন্তু সব বড় লোকেরা করছে তা না। তার মানে হচ্ছে যে আপনি দেখবেন যে কিভাবে হেলথের এক্সপেন্ডিচার বেড়েছে, কিভাবে এডুকেশনের এক্সপেন্ডিচার বেড়েছে, কিভাবে মাইক্রো ক্রেডিট বা ক্রেডিট রিপেমেন্টের এক্সপেন্ডিচার বাড়ছে, টিউশন ফির এক্সপেন্ডিচার বাড়ছে, মেডিকেল খরচ মানে মেডিসিনের খরচের এক্সপেন্স। আমি বলছি যে যেগুলো আগে পাবলিক প্রভিশনিং এ ছিল সেইগুলো কমেছে, মানুষের অ্যাওয়ারনেস বাড়ছে, অবশ্যই তার চাহিদা শিক্ষার এবং স্বাস্থ্য সঙ্গতকরণেই বাড়ছে, এবং তার রাষ্ট্রীয় ব্যবস্থা সংকুচিত হওয়ার কারণে মানুষকে এগুলো বাজার থেকে কিনতে হচ্ছে। ফলে সার্ভিসের যে ডিমান্ডটা, যেটা কিছুটা অস্বাভাবিক মনে হবে, সেটা হওয়ার কিন্তু কারণ এই রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনাগুলো সংকুচিত হওয়া, এবং একই সাথে যে আপনি বাধ্য হচ্ছেন বাজার থেকে এগুলো কিনতে। ফলে কনজাম্পশন এক্সপেন্ডিচারেও অদ্ভুতভাবে এমনকি গরিব নিম্নবিত্ত মানুষের মধ্যেও এই সার্ভিসের শেয়ারটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ঠিক এইখানটাতেই দাঁড়িয়ে আমরা যদি ভাবি, মানে যদি দেখি যে মানুষের চাহিদা বাড়ছে এই সার্ভিসেস সেক্টরের ক্ষেত্রে, এবং হাই এন্ড সার্ভিসেস, আমি সেক্ষেত্রে মোটেই হোলসেল রিটেল ট্রেডের মধ্যেই শুধু সেটা সীমাবদ্ধ নয়, আপনি যেরকম বলছিলেন। উল্টো দিকে যদি আমি আমাদের কর্মসংস্থানের চিত্রটা দেখি, ভারতবর্ষে এখনো প্রায়, মানে মূলত কোভিডের পর সেটা আবার বেড়েছে, প্রায় 46 থেকে 49% মাঝামাঝি থাকছে কৃষিতে এবং কৃষি সংযুক্ত অংশে। 13-14% বেশি কোনোদিনই দেখা যাচ্ছে না যে শিল্পে হচ্ছে, এবং মানে শিল্পে কর্মসংস্থান হচ্ছে। পরিষেবা ক্ষেত্রের যে কর্মসংস্থান, তারও তো একটা দ্বৈত চরিত্র রয়েছে। এই যে ক্ষেত্রগুলো থেকে চাহিদাটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রগুলো থেকে কর্মসংস্থানের সেরকম কোনো চরিত্র দেখা যাচ্ছে, বা সেখানে কি আসলেই মজুরি শ্রমিকরা জায়গা করে নিতে পারছেন? এইটা যে একটা দিক। আর দ্বিতীয়ত, আপনি যেহেতু এর আগে চীনের একটা আলোচনায় এসেছিলেন, এবং এটা স্বাভাবিকভাবেই যে কোনো
আহ, অর্থনীতির রূপান্তরের যখন আমরা কথা বলি তখন এটা ভাবা হয় যে একটা সময় পর্যন্ত আমাদের কৃষি বা কৃষিজাত দ্রব্যের মধ্যেই মানুষজন যুক্ত থাকবে, তারপর ধীরে ধীরে একটা পিক চলে আসার পরে তারা শিল্পে এবং শিল্প থেকে পরিষেবার ক্ষেত্রে যাবে। ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয় যে ওই শিল্প ক্ষেত্রটা মিসিং রয়েছে, যেটাকে আমরা অনেক সময় বলি যে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন হয়নি ভারতের ক্ষেত্রে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটোকে আপনি কিভাবে দেখছেন, বা এই চরিত্রটাকে আপনি কিভাবে দেখছেন? দুটো জিনিস আমি বলবো। এমপ্লয়মেন্টের প্রশ্নটা আমি আসছি, আগে আমি এটা বলে নিই। একটা হচ্ছে যে এই স্ট্রাকচারাল চেঞ্জ যদি বলা যায় যে ভারতবর্ষে হয়নি, যদি বলা হয়, আমি সেইটাই খুব একটা সহমত পোষণ করব না। কারণ আমি একটা জিনিস বলবো, আপনি যদি 4 দশকের হিসাব দেখেন, তাহলে আমাদের দেশে কৃষিতে নিযুক্ত মানুষের শতাংশ ছিল প্রায় 62%, যেটা প্রায় 40-এর কাছাকাছি চলে এসেছে। এবং 20 to 23 পার্সেন্টেজ পয়েন্ট ডিক্লাইন, এটা খুব সাধারণ একটা ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার আছে যেটা আপনি অবশ্যই আপনার কথার মধ্যে আছে, যে এই ট্রেন্ডটার একটা রিভার্সাল রিসেন্ট পিরিয়ডে দেখা গেছে। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে আপনি দেখবেন যে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিসে এমপ্লয়মেন্টের শেয়ার আবার নতুন করে বাড়ছে। তার কারণ অন্য ক্ষেত্রে অ্যাবজর্পশন হচ্ছে না এবং সেই মানুষ ফোর্সড হচ্ছে কিছুটা আবার কৃষিতে ফিরে আসতে। একটা জিনিস হচ্ছে যে অনেকের বক্তব্য, যেটা অনেকে বলেন, দেখবেন যে প্রিম্যাচিওর ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে। এখন এটা প্রিম্যাচিওর ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলা যাবে কি যাবে না, কারণ এটা বিতর্কিত। কারণ আপনি যদি জিডিপির শেয়ারে ম্যানুফ্যাকচারিং দেখেন, তাহলে সেটা অলমোস্ট স্ট্যাগনেন্ট, খুব কমেছে এরকম নয়, রিসেন্ট পিরিয়ডে কিছুটা কম আছে। কিন্তু লঙ্গার টার্ম ট্রেন্ড আমাদের দেশের জিডিপিতে ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার মোটামুটি একই থেকেছে। এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও আপনি যেটা বললেন সেটা একই। এটার আমার যেটা মনে হয় যে প্রধান কারণ একটা হচ্ছে যে মানুষের মাথাপিছু আয় বাড়ার সাথে সাথে, যেটা বললেন সাধারণভাবে অর্থনৈতিক তত্ত্বেও যেটা মনে করা হয় এঞ্জেলসের ল, যে আমি প্রথমে আমার খাদ্যের চাহিদা পূর্ণ করব, তারপরে আমার বস্ত্র অন্য জিনিস বাড়ি, ম্যানুফ্যাকচারিং গুডসের ডিমান্ড বাড়বে, এবং তারপরে গিয়ে সার্ভিসের ডিমান্ড ইত্যাদি বাড়ে। এখন মুশকিল হচ্ছে যে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তার মানেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে আমার পার ক্যাপিটা ইনকাম বাড়লেও ইনইকুয়ালিটি লেভেলটা এত বেশি, যেইটা আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং গুডসের ডিমান্ড সেইভাবে তৈরি করছে না। আমি একটা সংখ্যা বললে এটা একটু পরিষ্কার হবে। আমরা যদি একই আবার এনএসএসওর কনজাম্পশন এক্সপেন্ডিচার ফিগারে ফিরে যাই, যদি দেখেন যে আমাদের অ্যাভারেজ কনজাম্পশন বাস্কেটে ডিউরেবল গুডস, যেগুলো সাধারণত হোয়াইট গুডস, রেফ্রিজারেটর, গাড়ি, সাইকেল, স্কুটার ইত্যাদি, এই সমস্ত জিনিসের অংশ কত? এটা 3-3.5%-এর বেশি নয়। তো সেটাতেই বোঝা যায় যে 3.5% যদি আমার ডিউরেবল গুডসের অ্যাভারেজ ডিমান্ড ভারতবর্ষের কনজাম্পশন বাস্কেটে হয়, তাহলে ম্যানুফ্যাকচারিং গুডসের ডিমান্ড সেই পরিমাণে হবে না। অথচ এই যে পরিবর্তনটা হলো, গ্লোবালাইজেশন, ফাইন্যান্সিয়ালাইজেশন, সেইটার কারণে সার্ভিসের ডিমান্ড কিন্তু অনেক অল্প পার ক্যাপিটা ইনকামেই বাড়তে শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এটা খুব একটা ভারতীয় ফেনোমেনা এরকম নয়, অনেক মানে উন্নয়নশীল দেশগুলোর চেহারাই এই। চীনের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই ম্যানুফ্যাকচারিং এর গ্রোথ তারা ঘটাতে পেরেছে। এই এগ্রিকালচারে বিশেষ করে মাও সেতুংয়ের সময় যে কৃষি ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেই ক্রয় ক্ষমতা বাড়ার কারণে তার ম্যানুফ্যাকচারিং গুডসের চাহিদা বেড়েছে, এবং লার্জ স্কেল ইন্ডাস্ট্রি এইটা চায়না স্ট্র্যাটেজাইজ করে সে তৈরি করতে পেরেছে। আমাদের ক্ষেত্রে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আমাদের এত শিল্পপতি, তাদের এত পুঁজি বাড়ছে, আপনি যদি দেখেন যে লার্জ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট কত তাদের, ঠিক আছে, গত 1.5 দশক ধরে আমাদের দেশের ইনভেস্টমেন্টের গ্রোথ রেট ডিক্লাইন, ঠিক আছে। এবং বাজেটে সরকার চেষ্টা করেছে যে
ওই সরকারি বিনিয়োগ বাড়িয়ে যে সেইটার একটা ইম্প্যাক্ট হবে, যে প্রাইভেট ইনভেস্টমেন্টে তার প্রভাব পড়বে, পজিটিভ ইম্প্যাক্ট, এবং তারা বিনিয়োগ করবে, সেটাও হয়নি। তার কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও এটা বুঝতে পারছে যে আমি চাইলেই কেন হঠাৎ করে একজন পুঁজিপতি বিনিয়োগ করতে চাই। তারা এটা বুঝতে পারছে যে তাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন 72 থেকে 75%। তো আমি যদি নতুন ক্যাপাসিটি তৈরি করি, তাতে যদি ইনভেস্ট করি, যদি তার চাহিদা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমার মুনাফার হার আরো কমতে থাকবে। ফলে অনেক কথা বলেও, অনেক চেষ্টা করেও, যেহেতু মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না, মানে রিয়েল ওয়েজ একটা দীর্ঘ সময় ধরে আমাদের দেশে স্ট্যাগনেন্ট, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না, তাহলে শিল্পপতি সেও কি কারণে বিনিয়োগ করতে যাবে যদি আমি তার এক্সপেক্টেড রিটার্ন না আশা করি। তো সেই সমস্যা থাকছে। চীনের ক্ষেত্রে তারা এটা স্ট্র্যাটেজাইজ করতে পেরেছিল, যেটা আমরা পারিনি। ধরুন ইভেন আজকেও যদি দেখা যায় যে চায়নায়, যেহেতু চীনের কথাটা এলো, লেবার প্রোডাক্টিভিটি, ভারতবর্ষের শ্রমিকের লেবার প্রোডাক্টিভিটি প্রায় 6 গুণ। ঠিক আছে, সেটা কিভাবে আসছে? যদি শ্রমিক পিছু ক্যাপিটাল দেখা যায়, আপনি যদি টেকনোলজির এতে দেখেন যে কিভাবে, সেটা প্রায় 4 গুণ। এই টেকনোলজি ব্যবহার করছে যে শ্রমিকের অ্যাভারেজ স্কুলিং যদি দেখা যায়, কত বছর সে স্কুলে পড়েছে, তাহলে সেটা 14 বছরের উপরে। ভারতবর্ষের ক্ষেত্রে এইটা 5 থেকে 6 বছর। এই ওয়ার্কফোর্স নিয়ে, এই ইনভেস্টমেন্ট নিয়ে আজকের দিনে বড় ম্যানুফ্যাকচারিং এর সম্ভাবনাকে তৈরি করা, যদি আমি আমার দেশের বাজার বাড়াতে না পারি, আর আমাদের এক্সপোর্ট ওই রকম বিশাল কিছু নয়, এবং আপনি ভালো করে জানেন যে আজকের পৃথিবীতে গ্রোথ রেট যা, তাতে করে নতুন করে খুব এক্সপোর্টের সম্ভাবনা তৈরি হচ্ছে এরকম নয়, বরং প্রতিযোগিতা আরো বাড়ছে। ফলে সেইখানে বৃহৎ কারখানা শিল্প বা ম্যানুফ্যাকচারিং এর গ্রোথ, এইটা যদি না আমাদের দেশের ইনইকুয়ালিটি না কমে, মানুষের ক্রয় ক্ষমতা যদি না বাড়ে, যদি দেশে চাহিদা তৈরি না হয়, তাহলে এই যে ট্র্যাজেক্টরিটা আমাদের গ্রোথের, যেটা প্রফিট ইনকাম নির্ভর, যেটা অ্যাসেট ইনফ্লেশনের উপরে নির্ভর করে তৈরি রয়েছে, সেইটার থেকে ফেরানো মুশকিল আছে। এবারে দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। এখন আপনি যেটা বলেছেন এটা তো একদম ঠিক, যে এই যে ক্ষেত্রগুলো, ধরুন ফাইন্যান্সিয়াল সার্ভিস বা বিজনেস সার্ভিস, আপনার কত লোকের দরকার? যদি দেখেন কোভিডের সময় যে ক্ষেত্রটা সবচেয়ে আনএফেক্টেড ছিল, অ্যাপার্ট ফ্রম এগ্রিকালচার, তার কারণ আপনি ওটা অত কন্ট্যাক্ট ইন্টেন্সিভ নয়, দূরে দূরে লোকে কাজ করে, ফলে ওটা চলেছে। কিন্তু যেটা নন ফার্ম সেক্টর, যেটা সবচেয়ে বেশি এই কোভিডের দ্বারা কোনো প্রভাব পড়েনি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। আপনি বাড়িতে বসে কোথায় স্টকে কোথায় ইনভেস্ট করবেন, তার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, এবং কটা লোক লাগে। ফলে এই যে সেক্টরগুলোর গ্রোথ হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে না যে পরিমাণে হওয়ার কথা। এবং যেটা আপনি বললেন, যেটা খুবই ঠিক, যে আমরা সার্ভিস সেক্টরের এবং সার্ভিস লেড গ্রোথ ভারতবর্ষে আমরা চাই বা না চাই, সেটাই হচ্ছে বাস্তবতা। এবং এমপ্লয়মেন্টেও পরিষেবা ক্ষেত্রে একটা বড় অংশ। প্রশ্ন হচ্ছে কোথায় কাজ করছে। ঠিক আছে, এইটা যদি খেয়াল করে দেখা যায়, আমরা সাধারণত পরিষেবার কথা হলে আইটিএস বলি, এটা খুব অল্প একটা অংশ যেটা এই সার্ভিস সেক্টরে, এবং অনেকে এই নিয়ে কাজ করেছে যারা দেখিয়েছে যে মূলত খুচরো ব্যবসা, আদার সার্ভিসে, যেগুলো ডোমেস্টিক সার্ভিস, কেয়ার ইত্যাদি, এই সমস্ত যে কাজ, সেইখানে মূলত এমপ্লয়মেন্ট হচ্ছে। ইভেন হাই এন্ড সার্ভিসেও সেই পরিমাণে এমপ্লয়মেন্ট হওয়ার সম্ভাবনা নেই। এক হচ্ছে এমপ্লয়মেন্ট হওয়ার সম্ভাবনাই এই ধরনের ক্ষেত্রে কম। দুই হচ্ছে যে তার চাহিদা যে পরিমাণ বাড়লে এমপ্লয়মেন্টে একটা বড় ইম্প্যাক্ট হতে পারে, তার জন্য আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম যেখানে যাওয়া দরকার, সেইটা থেকে আমরা অনেক পেছনে আছি। ফলে সেই সম্ভাবনাটা আমি খুব দেখি না যে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস
বা বিজনেস সার্ভিসের গ্রোথ হতে থাকবে এবং তাতে প্রচুর লোকের কাজের সম্ভাবনা তৈরি হবে, এইটা বাস্তব নয়। আপনি একটু আগে কর্মসংস্থানের যে প্রবণতাটার কথা বলছিলেন, সেই দিকটা এবার যদি কর্মসংস্থানের চরিত্রটার দিকে আসি, তাহলে দুটো চরিত্র এবং দুটো চরিত্রই খুব সংকটের। একটা হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মজুরি ভিত্তিক শ্রমের থেকে স্বনিযুক্তি বাড়ছে এবং সেটা বিভিন্ন ক্ষেত্রের দিক থেকেই দেখা যাচ্ছে এবং এই স্বনিযুক্তির সঙ্গে মহিলা শ্রমের একটা সরাসরি সম্পর্ক দিক রয়েছে। আবার উল্টো দিকে একটা বড় অংশের শিক্ষিত, যাদেরকে আমরা যুবক যুবতী বলবো, আমরা দেখেছি দিল্লির ঘটনা, সেখানে চাকরির পরীক্ষা দিতে গিয়ে হয়তো সামান্য কয়েকটি পদ রয়েছে কিন্তু তাতে প্রায় 80,000 60,000 মানুষ। অর্থাৎ এই শিক্ষিত বেকারত্ব একদিকে, আর অন্যদিকে শিক্ষিত বেকারত্বের পাশাপাশি স্বনিযুক্তি বেড়ে চলেছে। এইটাকে আপনি এই চরিত্রটাকে আপনি কিভাবে দেখছেন? একটা তো আমি বলবো যে এটা থেকে অনেকগুলো ইঙ্গিত পাওয়া যায় অর্থনীতি সম্পর্কে। একটা হচ্ছে যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে আমাদের দেশের যদি সাধারণভাবে এখন আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর মতো, এবং সেইটা যদি অল্প বয়সীদের মধ্যে ধরা হয়, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইত্যাদির কথা বলছি, এবং সেটা আরো 15 বছরের সময় আছে যেখানে এই ওয়ার্কিং এজ পপুলেশন গোটা জনসংখ্যার মধ্যে বেশি। অর্থাৎ এইটাই হচ্ছে সময় যখন অল্প বয়সীদের কাজে নিয়োগ করা। সেইখানে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 18% মতো, এবং শিক্ষিত অল্প বয়সীদের মধ্যে এই বেকারত্বের হার 30%-এর উপরে। ইভেন যারা টেকনিক্যাল এডুকেশন যাদের আছে তাদেরও এই 26-30% মতো বেকারত্বের হার, যেটা খুবই বিপজ্জনক এবং যেটার কারণে এই ধরনের ঘটনা ঘটছে এবং শিক্ষিত অংশের অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে একটা হতাশা বলুন বা একটা আক্রোশ এইটা তৈরি হচ্ছে, যেটার বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা হলো যে এই যে শিক্ষিত অংশ যেটা লক্ষণীয় যে কাজ পাচ্ছে না, যদি দেখেন যে আরো বিপজ্জনক ব্যাপার হলো যে আমাদের দেশের ওয়ার্কফোর্সের 50% বেশি কিন্তু এখন যাদের বয়স 45 বছরের উপর। তার মানে হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েরা কম কাজ পাচ্ছে, বয়স্ক লোকেরা এখনো কর্মরত মানুষের মধ্যে তাদের অংশটা বেশি, যেটার দুটো কথাকে বোঝায়। একটা হচ্ছে, এই কারণে আমি বলছি কারণ আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে কোভিডের পরে যে নতুন করে আবার এমপ্লয়মেন্ট যাদেরকে নেওয়া হলো, যাদের কাজ গেল তারা বেশি কারা, অল্প বয়সী এবং মহিলা। এবং পরে যখন রিক্রুটমেন্ট হচ্ছে তখনও দেখবেন যে প্রপোর্শন অফ এই এল্ডারলি পিপল, মানে 45 ঊর্ধ্ব, এদের প্রপোর্শন বেড়ে গেল। তার মানে আমি চাইছি যেটা, এক হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েকে কাজে নিলে আমাকে অনেক দিন ধরে কাজে রাখতে হবে, তার চাহিদা দাবি ইত্যাদি, সেখানে আমি স্কিলড এবং এক্সপিরিয়েন্স লোককে কম পয়সায় আমি পাবো। তার কারণ হচ্ছে যে এই বাজারে যে বেকারত্ব রয়েছে এবং তার মধ্যে যে অনিশ্চয়তা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমি তার মজুরি কমিয়ে আমি একই কাজে নিয়োগ করতে পারবো। ফলে এই প্রবণতাগুলো আমাদের এই সময় দেখা গেছে। ব্যাপারটা হলো যে আপনি শিক্ষিত লোক, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, অনেক সময় দেখানো হয় এটা তাদের এমপ্লয়েবিলিটির প্রবলেম, যে তারা কাজ করতে পারছে। আসলে ইকোনমি এই ছেলে মেয়েদের অ্যাবজর্ব করার মতো অবস্থায় নেই। মানে এটা তো ঠিক যে যে আনস্কিলড, যে ইলিটারেট, যে কোনো কারণেই হোক, এই সামাজিক অবস্থার কারণে তার কাছে আর কোনো অপশন নেই, এবং তাদের মধ্যে আপনি দেখবেন বেকারত্বের হার তুলনামূলক কম। আমি পড়ছি, সেটা টেকনিক্যাল এডুকেশন হতে পারে, সেটা অন্য মানে সাধারণ যে জেনারেল এডুকেশন হতে পারে, আমি ডিগ্রি করছি, আমি গ্র্যাজুয়েট হচ্ছি, আমি মাস্টার্স করছি, পিএইচডি করছি, তারপরে আমি কাজ পাচ্ছি না, সেইটা একটা অন্য ধরনের হতাশাও তৈরি করছে।
সেলফ এমপ্লয়মেন্ট যেটা বেড়েছে, এটা আপনি বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে যে যদি দেখা যায় বিশেষত কোভিড পরবর্তী সময়, একটা আমি আগে বলছিলাম যে একটা রিভার্সাল হলো, যে লোক আবার কৃষিতে ফিরে যাচ্ছে, এবার কৃষিতে নিয়োগের পরিমাণ বাড়ছে, তার শতাংশতেও তার রিফ্লেকশন আছে। এই যে ফিরে যাচ্ছে তাদের বড় অংশ হচ্ছে মহিলা, তাদের একটা অংশ হচ্ছে আনপেড লেবার বেসিক্যালি, এবং অদ্ভুতভাবে মহিলাদের মধ্যে সেলফ এমপ্লয়মেন্টের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। এখন এই সেলফ এমপ্লয়মেন্টকে অনেক সময় আমরা দেখি যে এটা তো স্বাধীন কাজ, মানে আমি কারোর জায়গায় চাকরি করি বা মজুরি করি, সেটার চাইতে সেলফ এমপ্লয়মেন্টকে অনেক সময় ধরা হয় যে এটা বোধহয় আরো উন্নত ধরনের একটা কাজের পদ্ধতি। সেটা একেবারে উপরের দিকের লোকের জন্য সত্যি, মানে ধরুন আমি একজন আইনজীবী হোক, ডাক্তার হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, সে নিজের ফার্ম খুলছে, সেটা এক ধরনের। কিন্তু আমাদের মতো দেশে সেলফ এমপ্লয়মেন্ট যদি এনএসএস এরও হিসেব দেখেন, তাহলে রেগুলার ওয়ার্কারের যা অ্যাভারেজ ইনকাম, আমাদের দেশের সেলফ এমপ্লয়েডদের অ্যাভারেজ ইনকাম তার চাইতে কম। ফলে দুই হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তাটা হচ্ছে যা কি, যে আমি কারখানায় কাজ করি বা আমি কোনো একটা অফিসে কাজ করি, সেই কারখানার কি অবস্থা আগামী 5 বছর বাদে হবে না হবে, এখন কি অবস্থা তার উপরে আমার মজুরি নির্ভর করছে এরকম নয়। আমার সাথে চুক্তি হচ্ছে আমি এই কাজ করলে আমি মজুরি পাবো। এবারে ওই কোম্পানি কি বিক্রি করতে পারলো না পারলো, তার এক্সপেকটেশন পূর্ণ হলো কি হলো না, তার জন্য আমার মজুরি আটকে থাকবে। কিন্তু সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে আমি এই জিনিসটা বাজারে বিক্রি করতে পারলে, এবং যে বাজারের উপরে তার কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই, হ্যাঁ, সেইখানে তার আয়টা নির্ভর করছে পুরোপুরি এই বিক্রি করার সম্ভাবনার উপর। এবং যে কারণে দেখা যাচ্ছে যে এই যে মহিলাদের যে সেলফ এমপ্লয়মেন্ট বেড়েছে, এরা কারা? বেসিক্যালি ওন অ্যাকাউন্ট এন্টারপ্রাইজ, অর্থাৎ যেখানে একজনও হায়ার্ড লেবার নেই। পরিবারের আমরা 3 জন, ছেলে মেয়ে, আমার বাবা মা, আমার পরিবারের আরো 2 জন মিলে কিছু একটা জিনিস তৈরি করে আমি বাজারে বিক্রি করছি, এই তো। এবং এই সেলফ এমপ্লয়মেন্ট বাড়া মানে হচ্ছে আসলে যে এক ধরনের বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার কোন রকম একটা বেঁচে থাকার উপায়, এর চাইতে বেশি কিছু না। ফলে এই যে যেটা আপনি বলছেন যে কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট, এক হচ্ছে যে শিক্ষিত বেকারদের কাজের সম্ভাবনা কমছে, সেটা হয়তো আগামী দিনে আরো সংকটের মধ্যে আসবে প্রযুক্তি ইত্যাদির কারণে। আর আরেকটা হচ্ছে যে এই যে স্বনিযুক্তির কাজ বলে যেটা বলা হচ্ছে, সেইটাই আসলে মানুষ তার প্রয়োজনীয়তা মেটানোর মতো অবস্থায় এই রোজগারকে নিয়ে যেতে পারছে না। এই ধরুন এই যে শেষ খড়কুটোর আশ্রয়ের কথাটা আমরা বলছি, এক্ষেত্রেও ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বারবার দুটো, প্রথমত এই যে ভারতবর্ষের যারা যুবক যুবতী তারা যথেষ্ট স্কিলড নয়, তারা এমপ্লয়েবল নয়, এই একটা ন্যারেটিভের সঙ্গে সঙ্গে আরেকটা ন্যারেটিভ জুড়ে দেওয়া হয়, তোমরা একটা স্টার্ট আপ করছো না কেন। এবং ইদানিং মেক ইন ইন্ডিয়া পরবর্তী ন্যারেটিভটার সঙ্গে এটাকে বারংবার জুড়ে দেওয়া হয় যে তুমি নিজেই কিছু একটা করে নিচ্ছ না কেন। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রত্যেকেই বলছে যে নিজে কিছু একটা করে নিচ্ছ না কেন, একটা প্রবণতা রয়েছে। এবং দ্বিতীয়ত একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিয়েল ওয়েজ যেটার কথা আপনি বলছিলেন, যে মজুরিটা মানে যে কোনো দেশের তুলনায় যদি আমরা লক্ষ্য করে দেখি, যে কোনো উন্নত দেশের তুলনায় যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে একই রকম রয়ে গেল প্রায়। অর্থাৎ এটা কি সেই আমেরিকান ড্রিমের মতন, যে মানে সেটা তখনই সত্যি হতে পারে যখন সে আসলেই গরিব মানুষ নয়, যে মানে ইউ আর অন ইউর ওন। এটা কি রাষ্ট্র কোথাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে মজুরি বাড়ানো যাচ্ছে না, মাথাপিছু আয় বাড়ানো যাচ্ছে না, তুমি একটা কিছু করে নাও, এবং সেই করে নেওয়াটাকে খুব সেলিব্রেট করা, এই কালচারটাকে, এই সংস্কৃতিটাকে আপনি কিভাবে, এইটার অর্থনৈতিক সংস্কৃতিটাকে আপনি কিভাবে দেখছেন? একটা বলবো যে আপনি যেটা বলছেন যে এই যে মানে আমার, এবং আমি বলবো যে এটা শুধুমাত্র
মানে আজকের সময়ের ব্যাপার নয়। যদি নয়া উদারবাদকে দেখা যায়, তার আসল কথাটা কি, যে তোমার সাফল্য এবং ব্যর্থতা দুটোই ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তুমি খুব ভালো করছো কারণ তুমি যোগ্য, তুমি কাজ পাচ্ছ না, তুমি পড়াশুনো করোনি, তুমি এটা করতে পারছো না, ওখানে কাজ পাচ্ছ না, সেটা তোমার যোগ্যতা নেই বলে। অর্থাৎ সমস্ত দায়িত্বটাই সাফল্য এবং ব্যর্থতার, এইরকম একটা সমাজে যেখানে সবার সুযোগ নেই একই সুযোগ, সেখানে এই ব্যক্তিগত যোগ্যতার উপরে সাফল্য ব্যর্থতাকে বিচার করা, এটা প্রথমত অত্যন্ত অনৈতিক এবং এটার কোনো যুক্তি নেই। সবাই যদি সমান সুযোগ পেত, তারপরে আপনি যোগ্যতার ভিত্তিতে কিছু একটা মাপছেন, সেটার তাও মানে দাঁড়ায়। আমাদের দেশে সেই সুযোগই নেই এবং সেই কারণে এই কথাটার কোনো অর্থ নেই। কিন্তু এই কথাটার সুবিধা হচ্ছে যে তাহলে রাষ্ট্রের এই যে চাহিদা ম্যানেজ করা এবং এবং মানুষের কতগুলো অধিকারের প্রশ্ন, সেই অধিকারগুলো সুনিশ্চিত করা, যে যোগ্যতা রাষ্ট্রের দরকার, রাষ্ট্রকে সেই যোগ্যতাটা দেখাতে হয়। সেই রাষ্ট্র যদি এইটা মনে করে যে আমার প্রাথমিক আনুগত্য হচ্ছে আমার কর্পোরেট সেক্টরের প্রফিট ইত্যাদি, এইটাকে সুনিশ্চিত করা, তাহলে আমি যেটা করব যে আমি যোগ্যতাটাকেই এমনভাবে ডিফাইন করব যেটা আসলে এই ব্যক্তিগত মানুষের প্রয়োজনীয়তা এবং তার সাফল্য ব্যর্থতাকে এটা বারবার তাকে দোষ দেবে যে তুমি পারছো না, তার কারণ তুমি অযোগ্য। এটা করতে পারলে সরকার তার দায় এড়িয়ে যেতে পারে। যেটা স্টার্ট আপের প্রশ্ন এলো, আপনি স্টার্ট আপের মানে জগৎ থেকে এই কথাটা এসছে, সেইখান থেকে যত স্টার্ট আপ ভারতবর্ষে তৈরি হয়েছে আর কতগুলি বেঁচে রয়েছে, কতগুলি ওই রকম ইউনিকর্নে পরিণত হয়েছে, এই ডেটা যদি দেখেন তাহলেই বোঝা যাবে যে প্রথম কথা এইটা খুবই অল্প অংশের মানুষের সম্ভাবনার বিষয়। আর দু নম্বর কথা হচ্ছে যে সরকার যদি এটা মনে করে যে মানুষ তৈরি করলেই বাজারে বিক্রি করতে পারবে, তাহলে অন্যরা লোককে নিয়োগ করে তৈরি করে বিক্রি করছে না কেন? একই তো যুক্তি। মানে আমি কারখানা না বাড়িয়ে, আমার সার্ভিস সেক্টর না এক্সপ্যান্ড করে, আমি লোক নিয়োগ না করছি না কেন? কারণ বাজারে সেই চাহিদা নেই বলে। হঠাৎ করে আমি নিজে নিজে বানানো শুরু করলে তার বিশাল চাহিদা কিভাবে তৈরি হবে আমি তো সেটা বুঝতে পারছি না। কিন্তু এইটাই যেটা হয় সেটা হচ্ছে যে অর্থনীতির যে সাফল্যগুলো আসলে খুব অল্প অংশের মানুষের মধ্যে সীমাবদ্ধ, সেইটাকে আপনি দেখানোর চেষ্টা করা হবে যে তুমি ওই সাফল্যটার অংশীদার হতে পারছো না, তার কারণ সেটা তোমার ব্যক্তিগত ব্যর্থতা। ফলে সেই সুযোগটা এই নয়া উদারবাদের যুগে এইটা বিশেষ করে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়। এবং এবং সম্ভবত কোথাও এই যে আপনি বলছেন না, সংকটের একটা ব্যক্তিগতকরণ করা হচ্ছে, যে একটা ক্রাইসিস, কিন্তু সেটা তোমার ইন্ডিভিজুয়ালের ক্রাইসিস। এর উত্তরে তো ভারতবর্ষের ক্ষেত্রেই আমরা দেখেছি একটা দীর্ঘকালীন ট্রেড ইউনিয়নের লড়াই থেকেছে, দীর্ঘকালীন মজুরির জন্য, কাজের অধিকারের জন্য বামপন্থী সংগঠনগুলির ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে দেখেছি যে তাদের একটা দীর্ঘ ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। সামগ্রিকভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সমস্ত রাজ্যগুলিতেই জাতীয় লেবার কোড এবং ইজ অফ ডুইং বিজনেস, এই দুটি হাত ধরাধরি করে চলছে। এবং এই জায়গাটা করে দেওয়ার প্রবণতা কি সেই প্রফিটটাকেই জাতীয় আয়ের অংশ বাড়িয়ে রাখা, এরকম কিছু? মানে একটা তো অবশ্যই, যে এবং যদি দেখেন যে লেবার কোড এবং ইজ অফ ডুইং বিজনেসের প্যারামিটারগুলোই এখন অনেক বেশি চ্যালেঞ্জড হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে। এখন খুব একটা ওই কথাটা আমরাই খালি বলে চলেছি, কিন্তু এটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের এই ইজ অফ ডুইং বিজনেসের যে পদ্ধতিতে এটা করা হয়, ঠিক করা হয়, তার প্যারামিটার্সগুলো, সেটা নিয়েই অনেক প্রশ্ন ইতিমধ্যেই এসছে। দু নম্বর কথা হচ্ছে যে লেবার কোড, এইটা তো একটা ঠিক যে একটা খুব অল্প অংশের মানুষের মধ্যেই এই অধিকারগুলো সীমাবদ্ধ ছিল। দু নম্বর কথা হচ্ছে যে আমি এই লেবার কোড যা প্রস্তাবিত হয়েছে, এটা
এই কথাটা আমি বলবো না যে এই শ্রম যে আইনগুলো ছিল তার কোনো সংস্কারের দরকার ছিল না, অবশ্যই ছিল, যে কোনো দেশেই থাকে একই জিনিস, কারণ কাজের পদ্ধতি বদলে যাচ্ছে, উৎপাদনের সংগঠন প্রক্রিয়া। বদলে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে নিয়োগের প্রক্রিয়াও বদলাচ্ছে, এবং সেইটা সব একেবারে বিংশ শতাব্দীর মতো থেকে যাবে এটা তো হয় না। ফলে শ্রম আইনের সংস্কারের প্রয়োজন ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো এই যে সংস্কারটা হলো সেইটা আসলে আমাদের দেশের যারা আহ, পুঁজিপতি, আমাদের দেশের যারা নিয়োগকারী, তাদের পক্ষে বাড়তি সুবিধা এনে দিল। এই ফ্লেক্সিবিলাইজেশনের যে লজিক বারবার দেওয়া হয় যে বাজারের ওঠানামার সাথে সাথে আমাকে শ্রমিক ইচ্ছে করলে আমি নিয়োগ করব, ইচ্ছে করলে ছাঁটাই করব, এই স্বাধীনতা দিতে হবে, তা না হলে ওইটা একটা ফিক্সড এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। ফলে বহু দিন ধরে আমাদের দেশের পুঁজিপতিরা এই কথাটা বলে এসছে। যেটা লক্ষণীয় বিষয় যে এই কথাটা বলা হয়, অথচ সিআইআই এর, আমি বলছি না কোনো ট্রেড ইউনিয়নের সার্ভে, সিআইআই এর সার্ভে যদি দেখেন যে আমাদের দেশের শিল্পক্ষেত্রে প্রধান সমস্যাগুলো কি, সেই প্রধান সমস্যার 1 নম্বরে কিন্তু লেবার ইস্যু নয়, 7 নম্বরে লেবার ইস্যু। আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার বড় সমস্যা, আমাদের দেশে ল্যান্ড পাওয়া বড় সমস্যা, পাওয়ার একটা বড় সমস্যা, মানে ইলেকট্রিসিটি। তো এইগুলো অনেক বড় বড় সমস্যা। আর যারা বলছেন যে শ্রমিকদের উৎপাদনশীলতা ইত্যাদি এবং তাদের কাজ করতে হবে, আমি একটা প্রশ্ন আমাদের দেশের পুঁজিপতিদের জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে তারা আমাদের দেশের শিল্পক্ষেত্রে, এক হচ্ছে তাদের বিনিয়োগ এইটা করছেন না, 2 নম্বর হচ্ছে তাদের R&Dতে এক্সপেন্ডিচার কত। মানে আমরা সাধারণত বলি যে চীন হচ্ছে, এইটা হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সমাজ, যেখানে ব্যক্তিগত পুঁজির অংশগ্রহণের সুযোগ কম। এবং আমরা এটা বলে এসেছি গত 4 দশক ধরে লিবারালাইজেশনের যুক্তি দিয়ে, যে এই উদারীকরণ করলে ব্যক্তিগত পুঁজি, বিদেশি পুঁজি তারা আসবে এবং আমাদের দেশে বিনিয়োগ করবে, এবং তারা হচ্ছে R&Dতেও বিনিয়োগ করবে, যেটা নতুন সম্ভাবনা তৈরি করবে। আমাদের দেশে 3 দশক 3.5 দশকের উদারীকরণের পরেও আমাদের দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে শিল্পক্ষেত্রে বিনিয়োগের বেশিরভাগ অংশ এখনো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র থেকে আসে। ঠিক এক। এবার যদি চীনের ক্ষেত্র দেখেন, চীনে রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজ যদি আমরা ধরে নিই এবং প্রচন্ড একেবারে একটা আয়রন হ্যান্ড সক্রিয় যদি ধরে নেওয়া যায়, সেখানে R&Dতে ব্যক্তিগত পুঁজিপতিদের বিনিয়োগ, তার অংশীদারত্ব 77%, 77%। তার মানে হচ্ছে যে আমি শিল্পপতিকে এটা, এবং আমি খালি চীন একটা অন্য ধরনের সমাজ বলে আমি সেটা বলছি না, আপনি সাউথ কোরিয়ার ডেভেলপমেন্টের যদি ইতিহাস দেখেন, যে আমি শিল্পপতিকে কিছু সুযোগ দিচ্ছি, সেটা হতে পারে জমির দামের ক্ষেত্রে, আমি ইলেকট্রিসিটিতে কিছু ছাড় দিলাম শুরুর দিকে, হয়তো আমি ট্যাক্সও কিছু কনসেশন দিলাম প্রথম দিকে, কারণ আমাকে শিল্প তৈরি করতে হবে এবং নিয়োগ বাড়াতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, আমি এই সব কিছু করলাম। কিন্তু আমাকে তো এই খোঁজটা নিতে হবে যে আমি এই যে বিপুল পরিমাণ ছাড় বছরের পর বছর পুঁজিপতিদের দিয়ে গেলাম, তারা এই দেশের শিল্প বিকাশে কি ভূমিকা পালন করেছে। এবং দক্ষিণ কোরিয়া, এটা তো কোনো সমাজতান্ত্রিক দেশ ছিল, সেখানে এই যে আমি যাদেরকে সাহায্য করব বা সুযোগ দেব, তারা এক্সপোর্ট কতটা করতে পারছে, অর্থাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় কতটা দাঁড়াতে পারছে, তার উপরে তার পরের বছরের সুযোগ সুবিধাগুলো নির্ভর করছে। তা না হলে ওরা জেলেও পাঠিয়েছে যে তুমি এই সুযোগ নিয়েছো। স্যামসাং এর কর্তা একটা সময় জেলে ছিল। তো আমি বলছি যে সেটা কতটা কি সম্ভব সেটা আমি বলছি না, কিন্তু এই যে শ্রমিক কতটা কাজ করছে, শ্রমিকের তো উৎপাদনশীলতা বেড়েছে, কিন্তু আমাদের দেশের পুঁজিপতিরা যারা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ পেয়ে এলো, এবং আমাদেরকে বোঝানো হলো গত 3 দশক ধরে যে এই বাজার উন্মুক্ত করলে সবকিছু খুলে দিলে
তাহলে হচ্ছে ব্যক্তিগত পুঁজি প্রচন্ড উৎসাহিত হবে হুম। বিনিয়োগ করতে, এবং বিশেষত গবেষণা ইত্যাদিতে, শিল্প। তো সেইটা কোথায়, সেটা কেন হচ্ছে না? ফলে এই যে শ্রমের কোড ইত্যাদি তৈরি করে আমি আবার আরেকটা ধরনের ছাড় ছাড়। আমাদের দেশের পুঁজিপতিদের দিলাম, যেটা দিয়ে আসছি বিভিন্নভাবে গত 3 দশক ধরে, এবং তারা এই দেশের উন্নতির জন্য এই যে সুযোগগুলো পেল, তাতে তারা এই দেশের জন্য কি করলো, হুম। এত আমরা জাতীয়তাবাদের কথা বলি, কিন্তু একবারও সেই খোঁজটা নিচ্ছি না। এবং এই আমরা একদম আলোচনার শেষ দিকেই চলে এসেছি। আপনি উদারনীতি এবং জাতীয়তাবাদ একসঙ্গে, মানে দুটিরই উগ্র রূপ আমরা গত 10 বছর ধরে দেখতে পাচ্ছি। অথচ যখন শ্রমিকের প্রশ্ন আসছে বা যখন দরিদ্র মানুষের প্রশ্ন আসছে, তার ন্যূনতম সাংবিধানিক অধিকার যেগুলো, যে তার মজুরি, তার কাজের সুযোগ, তার শিক্ষাক্ষেত্রে সুযোগ, সেই বিষয়গুলির আলোচনা থেকে আমরা খানিকটা দূরত্বে দেখতে পাচ্ছি যে এই সময়ের রাষ্ট্র সেখান থেকে বেশ খানিকটা দূরত্বের দিকে চলে যাচ্ছে। তাহলে কি মানে ডক্টর আম্বেদকর যখন বলছিলেন যে ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু, এই ভ্যালুটার মধ্যে তো পলিটিক্যাল এবং ইকোনমিক দুটো ভ্যালু লুকিয়ে ছিল। এখন তাহলে রাষ্ট্র কিভাবে দেখছে এত বড় দেশের এত বৃহৎ একটা অসংগঠিত শ্রমিক এবং সংগঠিত ক্ষেত্রেরও শ্রমিক, তাদের প্রতি রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গিটাকে, মানে সারা বিশ্বেই আমরা যদি লক্ষ্য করে দেখি যে তাদের প্রতি এক ধরনের কোথাও একটা রাষ্ট্রের প্রচন্ড নেগলিজেন্স বলা যেতে পারে যেটা থেকেছে। কিন্তু ভারতীয় রাষ্ট্রের এখন সেই চরিত্রটা কোথায়, মানে কোন দিকে চলেছি আমরা সাংবিধানিক দিক থেকে যদি দেখতে যাই? না, একটা দেখুন, আমার যেটা মনে হয় যে এই সময়ের, যেটা আপনি বললেন যে একদিকে উগ্র জাতীয়তাবাদ এবং অন্যদিকে আরেকটা হচ্ছে উদারীকরণ। হ্যাঁ, উদারীকরণ, এই দুটো একসাথে যদি চলতে হয়, তার কতগুলো রাজনৈতিক ম্যানিফেস্টেশন আমরা অতীতেও দেখেছি। এবং আমি বলছি না যে সবটা একই রকম, কিন্তু কথা হচ্ছে যে এই উগ্র জাতীয়তাবাদ বা দক্ষিণপন্থার উত্থান পৃথিবীর রাজনীতিতে তখন ঘটেছে যখন পুঁজিবাদ সংকটগ্রস্ত, এবং সেটা ইটালিতেও হয়েছে, সেটা জার্মানিতেও হয়েছে, ব্রিটেনেও হয়েছে একটা সময় এই উগ্র দক্ষিণপন্থার উত্থান। সব জায়গায় যে তারা ক্ষমতায় আসতে পেরেছে তা নয়, কিন্তু এই উগ্র দক্ষিণপন্থার উত্থান, এটার সাথে এই সংকটের একটা সম্পর্ক আছে। প্রশ্নটা হচ্ছে যে উদারবাদ কি করতে চাইলো? উদারবাদ করতে চাইলো যেটা সে 3-3.5, মানে পৃথিবীর ক্ষেত্রে 70-এর দশকের পর থেকে এবং আমাদের এখানে ধরুন 80-র শেষ থেকে যেটা বোঝাতে চাইলো, সেটা হচ্ছে যে এই বাজার উন্মুক্ত করলে তাহলে প্রতিযোগিতার মধ্যে দিয়ে সবার উন্নতি হবে, বৈষম্য থাকবে, কিন্তু সব অংশের মানুষেরই অর্থনৈতিক অগ্রগতি ঘটবে। এবং সেইটা যখন কোথাও আক্রান্ত হচ্ছে, এবং হচ্ছে, যে মানুষের কাজ নেই, ইনইকুয়ালিটি বাড়ছে, প্রকৃত মজুরি বৃদ্ধি পাচ্ছে না, মানুষের সরকারি সংস্থা বা সরকারি ব্যবস্থাপনায় যে সুযোগগুলো পাওয়ার কথা ছিল সেগুলো সংকুচিত হচ্ছে, এই প্রবণতাগুলো যখন হচ্ছে, তখন সেটাকে ম্যানেজ করার আগের রাস্তাটা ছিল কি, যেইটা তথাকথিত সমাজ গণতন্ত্রী, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে যে রাষ্ট্র একটা দায়িত্ব নিচ্ছে যে এই চাহিদা এবং উৎপাদনের মধ্যে একটা সংগতি তৈরি করার চেষ্টা করা, এবং তার মধ্যে দিয়ে মানুষের অধিকার সেটা স্বীকৃত হচ্ছে। সেটার পেছনে অবশ্যই মানুষের লড়াইয়ের একটা ভূমিকা ছিল, বিশেষত পৃথিবীতে অন্য একটা অল্টারনেটিভ সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক ব্যবস্থা, তার প্রতি শ্রমজীবী মানুষদের আকর্ষণ, সেটা থেকে চোখ ঘোরানোর জন্য পুঁজিবাদের মধ্যেই একটা জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা তৈরি হয়েছিল। নয়া উদারবাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আজকে আপনাকে জিতে আসতে হলে মানুষের, যেটা আপনি বলছিলেন যে মানুষের ভোট পেয়েই আমাদের মতো দেশে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, যদিও তার সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নির্বাচিত হয়ে আসতে হয়।
এই নির্বাচনের বেশিরভাগ নির্বাচক মণ্ডলী হচ্ছে গরিব নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ। অথচ আমি যে নীতি প্রণয়ন করছি সেই নীতিটা হচ্ছে আমার এবং গ্লোবাল ফাইন্যান্স ক্যাপিটালের স্বার্থ রক্ষা করে, সেটা আমি ইন্টারনালাইজ করছি আমার পলিসিতে। ফলে এর মধ্যে একটা অনিবার্য সংঘাত আছে যে আমাকে জিতে আসতে হবে মানুষের ভোটে, কিন্তু আমি নীতি প্রণয়ন করছি যেটা সেটা মানুষের বিরুদ্ধে। এই যে সংঘাতটা, এটা যদি মোকাবিলা করতে হয়, তার একটা রাস্তা হতে পারে যে আমি কোথাও না কোথাও রিকনসাইল করছি এই সংঘাতটাকে, যেখানে আমি কিছুটা মানুষকে সরকারি ব্যবস্থাপনায় কিছু সুযোগ সুবিধা, তার কাজ ইত্যাদি এইটা তৈরি করার চেষ্টা করছি। কিন্তু সেইটা করতে গেলে রাষ্ট্রের ভূমিকা যখনই বাড়াতে হবে, যেইটা হয়তো নয়া উদারবাদের আগের পুঁজিবাদের পক্ষে সম্ভব ছিল, সেইটা আজকের পুঁজিবাদের কাছে কোনো অপশনই নেই, কোনো উত্তর নেই, সেদিকে সে হাঁটতে পারবে না। তাহলে তাকে যদি জনবিরোধী নীতি প্রণয়ন করব এবং মানুষের ভোটেই আমাকে নির্বাচিত হয়ে আসতে হয়, দুটো বাস্তবতা যদি সামনে থাকে, তাহলে অবশ্যই শাসক শ্রেণী এবং এই যারা ধনীদের পার্টি, তাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে কিভাবে আমি মানুষের মতামতকে এটাকে আমি রিপ্রেস করব। হয় আমি সেটাকে মতামত দেওয়ার সুযোগই ধীরে ধীরে সংকুচিত করব, আরেকটা রাস্তা হচ্ছে যে আমি তাকে মানে নিজেদের মধ্যেই সে একটা সংঘাতের মধ্যে যাতে লিপ্ত হয়ে যায় এবং আমার উগ্র জাতীয়তাবাদ ও দক্ষিণপন্থী যে প্রবণতাগুলো সেটা বাড়তে থাকে। তার কারণ হচ্ছে যে সে মনে করবে যে আমি তাকে এটা ভাবতে শেখানো হবে যে তোমার চাকরি নেই তাতে কি আছে, তোমার কাজ নেই তাতে কি আছে, কিন্তু আমি তো 370 ধারা বাতিল করেছি, আমি তো মন্দির নির্মাণ করে, ওতেই তুমি খুশি থাকো। এবং এই ম্যানেজমেন্টটা একটা সময় পর্যন্ত চলেছে, মানুষ ভোট দিচ্ছে, কিন্তু এইটা কখনোই বেশি দিন সম্ভব না। তারও একটা মানে এইটা বেশি দিন চলতে পারে না যে মানুষ শুধুমাত্র এই ধরনের কিছু গ্র্যান্ড অ্যাচিভমেন্টের দেখে, ন্যারেটিভ দেখে সে খুশি থাকবে, অথচ তার জীবন জীবিকার প্রতিদিনের যে যন্ত্রণাগুলো সেইগুলো সে ভুলে থাকবে দীর্ঘদিন পর্যন্ত। ফলে সেই চেষ্টাটা তারা যেটা করছে সেটা করে কিছুটা সফল তো হয়েছে, কিন্তু সেইটা বহু দেশে বহু শাসক শ্রেণী একইভাবে চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেইটা কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। অনেক অনেক ধন্যবাদ সাতকিদা। এই আলোচনা আমরা এখানেই শেষ করার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে মূলত আমরা অর্থনৈতিক সংকট এবং ভারতের বর্তমান ধনতান্ত্রিক অর্থনৈতিক সংকটের চরিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম। এই আলোচনার সূত্রেই আরও বেশ কয়েকটি সংকটের উদ্ভাস আমাদের সামনে এলো। এক, অপরায়ণের রাজনীতি এবং ভারতীয় পুঁজিবাদের সংকটের সঙ্গে এই অপরায়ণের রাজনীতি কিভাবে যুক্ত। আশা করি দর্শকদের এই আলোচনা ভালো লেগে থাকবে। আমরা মার্ক্সবাদী পথের পক্ষ থেকে আরেকবার অধ্যাপক সাত্যকী রায়কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সমস্ত দর্শকদের। এই ধরনের বিকল্প এবং বিশ্লেষণমূলক আলোচনা শোনার জন্য মার্ক্সবাদী পথের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজের সহযোদ্ধা সহমর্মীদেরকে জানান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।